আমার নাম শারমিন বেগম। বাসর রাতে আমি যখন মনে অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে বরের অপেক্ষায় বসেছিলাম, তখন অর্ধেক রাতে পাশের ঘর থেকে বেশ কয়েকজন মহিলার একটা আলাদা রকম শব্দ আসে। সেই শব্দ পেয়ে আমি যখন ভয়ে ভয়ে নিজের মনে সাহস জুটিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে লুকিয়ে উকি মারি, তখন ঘরের ভেতরের দৃশ্য দেখতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ আমার বর তো আমাকে ছেড়ে ৬ জন আলগা মহিলাদের সঙ্গে সময় কাটাচ্ছিল। শুধু তাই নয়, আমার বর ওই মহিলাদের সঙ্গে, কিন্তু আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসতো। তা সত্ত্বেও কী কারণে আমার বর আরও ৬ জন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, এর আসল সত্যিটা আজ আমি আপনাদের এই গল্পের মাধ্যমেই শোনাবো। বিয়ের ৩ বছর পরে আমি জানতে পারি যে আমার ছাড়া আরও ৬ জন স্ত্রী আমার স্বামীর বাচ্চার মা হতে চলেছে। এবং ওই সত্যি কথাটা জানার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আসলে আমার বর একজন ডাক্তার ছিল, এবং যখন আমার বরের সঙ্গে বিয়ে পাকা হয় তখন আমরা ছেলেটার ব্যাপারে এটাই জানতাম যে ছেলেটা সরকারি গ্রামীণ হাসপাতালে চাকরি করে, এবং আমার বরের নাম নাবেদ। এবং বিয়ের পরে আমিও বরের সঙ্গে গ্রামের ভাড়া বাড়িতে চলে এসেছিলাম। গ্রামের বাড়িতে আমার বর ভাড়া থাকতো, এবং সেখান থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ৫ ঘন্টার ছিল। বিয়ের পরে আমার জীবনে সব কিছুই ঠিক ছিল। আমি আমার বরের সঙ্গে অনেক খুশি ছিলাম, এবং আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের বাড়ির একজন ভাবির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। এবং এইভাবে প্রায় ১ বছর কেটে যায়, এবং আমি আমার বরের সঙ্গে এতটাই খুশি ছিলাম যে আমি নিজের বরকে ছেড়ে বাবার বাড়িতে যেতে চাইতাম না। ওদিকে আমাদের পাশের বাড়ির ভাবিটা যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমি ওই ভাবির সামনে আমার বরের অনেক সুনাম করতাম, এবং ওই ভাবির সঙ্গে আমার এতটাই ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমরা নিজেদের রান্না করা ভালো মন্দ খাবার ও কোনো ভালো জিনিসও একে অপরের সঙ্গে ভাগ করে বেটে নিতাম। ওদিকে আমার বর সারাদিন কিন্তু হাসপাতালে ব্যস্ত থাকতো, কিন্তু বাড়িতে আসা মাত্রই আমাকে অনেক আদর ও ভালোবাসা দিত, এবং সে খুব ভালোভাবে জানতো যে একজন স্ত্রীকে কিভাবে নিজের হাতের মুঠোয় রাখতে হয়। এদিকে আমি ভাবতাম যে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। এইভাবে প্রায় ২ বছর কেটে যাওয়ার পরে আমার পাশের বাড়ির ভাবি আমাকে একদিন ঠাট্টা করে বলেছিল, আরে শারমিন, তুমি তোমার বরকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছ। দেখবে তোমার বর কোনো দিন তোমার বিশ্বাসটা আবার ভেঙে না দেয়। তাই বরের উপর একটু নজর রাখবে, নইলে পরে অনেক পস্তাবে। আমি তখন হেসে অনেক গর্ব করে ভাবিকে বলেছিলাম যে আমার বরের মতো এত সৎ ব্যক্তি আর কেউ নেই। আর যে যাই বলুক না কেন, আমি আমার বরকে অনেক ভালোবাসি এবং অনেক বিশ্বাস করি। তাই এইসব কথা বলে কোনো লাভ নেই। ভাবিও তখন মুচকি হেসে ঠাট্টা করে বলেছিল, দেখবে তোমার বর আবার তোমার বিশ্বাসটা কোনোদিন ভেঙে না দেয়। কারণ তুমি যেভাবে তোমার বরকে অন্ধের মতো বিশ্বাস করো, তাতে কিন্তু ভবিষ্যতে গিয়ে অসুবিধায় পড়বে। কিন্তু আমি ভাবির কোনো কথাতেই গুরুত্বই দেয়নি, কারণ আমি আমার বরকে অনেক ভালোবাসতাম। কিন্তু সেদিন রাত্রিবেলা যখন অনেক দেরি করে আমার বর বাড়ি ফিরে এসেছিল, তখন তার ব্যবহারে একটু পরিবর্তন দেখেছিলাম। কারণ প্রত্যেকদিন সে তো বাড়িতে আসা মাত্রই আমাকে জড়িয়ে ধরে ভালোবাসতো, কিন্তু সেদিন তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে যেন আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। তারপর আমি যখন বরের কাছে গেলাম, তখন তার গলার দাগটা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম। কারণ আমার বরের গলায় সেদিন একটা লাল রঙের দাগ ছিল, এবং সেই দাগটা দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে কামড় দিয়েছে। তারপর আমি যখন বরকে সেই দাগটার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন বর অনেক বেশি ঘাবড়ে গিয়ে নিজের গলার দাগটাকে নিজের জামার কলার দিয়ে লুকোনোর চেষ্টা করেছিল, এবং আমাকে মিথ্যে কথা বলেছিল যে একটা পাগল পেশেন্ট নাকি তাকে কামড় দিয়েছে, এবং সেই রোগীর মাথাটা নাকি খারাপ ছিল। তারপর আর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই আমার বর আমাকে অনেক ভালোবেসে আমার আলিঙ্গনে এসে আমার কপালে আলতো চুমু দিয়ে বলল, শারমিন, অনেক রাত হয়েছে গো,
এবার আমার অনেক খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি চলো, আমাকে এবার খেতে দাও। তারপর আমরা দুজনে খুব গল্প করব। তার মাঝে আমি গর্ভবতীও হয়েছিলাম এবং আমার বাড়িতে সুখী বলে একজন কাজের মেয়েও কাজ করত। সেদিন রাতে আমি যখন বরকে এই কথাটা বলেছিলাম যে আমি গর্ভবতী হতে চলেছি, তখন তো আমার বরের খুশির ঠিকানা ছিল না। আমি মা হতে চলেছি এই খবরটা শুনে আমার বর ভীষণ খুশি ছিল এবং আমিও খুব খুশি ছিলাম। এদিকে আমিও আমার বর এই খবরটা পেয়ে খুব খুশি ছিলাম যে আমরা দুজনে এবার অভিভাবক হতে চলেছি। কিন্তু পরের দিন সকালবেলা আমাদের বাড়ির কাজের মাসি যখন আমাদের বাড়িতে কাজ করতে আসে, তখন তার মুখ দেখে বুঝতে পারি যে সে খুব অসুস্থ আছে। এমনকি আমি যখন সুখীকে জিজ্ঞেস করেছিলাম যে সুখী, তোর কি হয়েছে রে? সুখী তখন আমাকে বলেছিল সে নাকি খুবই অসুস্থ আছে, তার নাকি খুব জ্বর, তার নাকি ভীষণ কাশি হচ্ছে। সুখী অসুস্থ আছে এটা শুনে আমার বর তার প্রতি খুব কৃতজ্ঞতা দেখিয়েছিল। এমনকি আমার বর এতটাই দয়ালু ছিল যে সে যখন দেখল যে আমাদের বাড়ির কাজের মাসি ভীষণ অসুস্থ, তখন আমার বর তাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমার বর তাকে কিছুদিনের ছুটিও দিয়েছিল এবং বলেছিল, সুখী, তুই যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবি, তারপরে আবার আমাদের বাড়িতে কাজ করতে আসবি। আমাদের কৃতজ্ঞতা দেখে কাজের মাসি সুখী আমার বরের পা ধরে বলেছিল, মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো মানুষ বলেই তো আপনি আমার কষ্টটা অনুভব করে আমার উপরে কৃতজ্ঞ হয়েছেন। আমি তখন সুখীর পিঠে খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিলাম, আমরা তো সবাই মানুষ রে, আমরা যদি একে অপরের কষ্টটা না বুঝি তাহলে কি করে চলবে? সুখী তখন খুব খুশি হয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বাড়ি থেকে চলে যায়। কিন্তু জানি না কেন সেদিন আমি আমার বরের চালাকি বুঝতেই পারিনি যে সে কেন আমাদের বাড়ির কাজের মাসির উপরে এতটা কৃতজ্ঞতা দেখিয়েছিল। এবং তার পিছনে একটা রহস্য ছিল, কারণ আমার বরের মনের ভিতর পাপ ভরা ছিল। কিন্তু আমি ভেবেছিলাম আমার বর হয়তো একজন ভালো ও দয়ালু মনের মানুষ, আর এই কারণেই হয়তো সে আমাদের বাড়ির কাজের মাসির উপরে এতটা দয়া দেখিয়েছিল। কিন্তু যখন আমার বরের ব্যাপারে সত্যি কথাটা জানতে পেরেছিলাম, তারপরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার বর মানুষ নয়, সে একটা মানুষ রূপের জানোয়ার ছিল। সে একটা নীচ মনের মানুষ ছিল। এদিকে ধীরে ধীরে আমার বরের ব্যবহার দেখে আমার মনে সন্দেহ তৈরি হয়। কারণ সে বেশ কিছুদিন ধরেই বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতে শুরু করেছিল এবং যখনই বাড়িতে আসতো, তখন কিছুক্ষণ বাড়িতে থাকার পরে আবার সে অর্ধেক রাত হলেও বাড়ি থেকে বেরিয়ে চলে যেত। তারপর আমি থাকতে না পেরে বরকে যখন জিজ্ঞেস করেছিলাম যে সে প্রত্যেক দিন অর্ধেক রাতে কোথায় যায়, তখন সে একটাই কথা বলতো যে সে নাকি অর্ধেক রাতে রোগীদের দেখতে যায়। কিন্তু জানি না কেন বরের প্রতি আমার মনে একটু সন্দেহ তৈরি হয়েছিল, যেটা এর আগে আমার কখনো হয়নি। তারপর সেদিন যখন আমার বরের কথায় একটু খটকা লেগেছিল, তখন আমিও তার পেছন করেছিলাম। আসলে সেদিন রাতে যখন আমার বর আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তখন আমিও কিন্তু লুকিয়ে তার পেছন করেছিলাম, এটা দেখার জন্য যে আমার মনের সন্দেহটা ভুল ছিল না সঠিক ছিল। কিন্তু বরের কাণ্ডকলাপ দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বর আমাকে মিথ্যে কথা বলবে ও আমাকে ঠকাবে। তারপর দেখলাম আমার বর গ্রামের ভেতরে দিকে জঙ্গলের ভেতর দিয়ে নিজের গাড়িটাকে প্রবেশ করিয়ে খানিকটা দূরে যাওয়ার পরেই একটা পুরাতন বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। ওই সময় বর জানতেই পারেনি যে আমিও লুকিয়ে তার পেছন করেছিলাম। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমার বরের যদি রোগী দেখার ছিল, তাহলে সে এত রাতে এই ঘন জঙ্গলের
সেই পুরাতন বাড়ির ভিতরে কি করছিল এবং কেন সে ওই পুরাতন বাড়ির ভিতরে ঢুকেছিল এবং কারাই বা ছিল ওই বাড়ির ভেতরে। আমার বর যখন ওই পুরাতন বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল, তখন বরের প্রতি আমার মনে অনেক রকম প্রশ্ন জেগেছিল এবং ওই সময় আমি ভাবির কথাগুলো মনে করছিলাম যে ভাবি আমাকে কিভাবে এই ব্যাপারে ঠাট্টা করত যে আমি আমার বরকে প্রয়োজনের তুলনায় বেশি ভরসা ও বিশ্বাস করে ফেলেছি। ভাবি আমাকে অনেক আগে সতর্কও করেছিল, কোনো মানুষকে প্রয়োজনের তুলনায় কিন্তু বেশি বিশ্বাস করা উচিত নয়, না হলে কিন্তু একদিন ঠকতে হবে। অনেক ভাবনা চিন্তা করার পরে সেখানে আর সময় নষ্ট না করে আমিও তাড়াতাড়ি ওই জঙ্গলের ভিতরে ঢুকে বাড়িটাতে উঁকি মারার চেষ্টা করেছিলাম এবং ঘরের ভেতরে না ঢুকে বাইরে থেকেই জানার চেষ্টা করেছিলাম যে আমার বর কী কারণে ওই ঘরের ভিতরে ঢুকেছিল। কিন্তু বাড়িটা যেহেতু চারিদিক থেকে বন্ধ ছিল, তাই আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একটা জায়গায় জানালা দেখতে পেয়ে আমি যখন ওই জানালাটা খোলার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে সেটা ভেতর থেকে বন্ধ আছে। তারপর বাধ্য হয়ে ওই ঘরের সদর দরজা দিয়ে নিজের মনে সাহস জুটিয়ে ঢুকতেই কিন্তু ভেতরের দৃশ্য দেখে আমি চমকে উঠেছিলাম। কিন্তু ঘরের ভেতরে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হয়েছিল, কারণ আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারিনি। তারপর ঘরের ভিতরে উঁকি মেরে দেখলাম যে ৬-৭ জন মহিলা ওই ঘরেই ঘুরে বেড়াচ্ছে এবং তারা সবাই কিন্তু গর্ভবতী ছিল। আমি তো তাদের দেখে কিছুই বুঝতে পারছিলাম না যে তারা ওই ঘরের ভিতর কি করছিল। তারপর আমি যখন লুকিয়ে ভেতরের ঘরে গেলাম, তখন সেখানে আমার ঘরের কাজের মাসি সুখীকে দেখতে পেলাম এবং সুখীকে সেখানে দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ সে ওই ঘন জঙ্গলে ঘরের ভিতরে কি করছিল। তারপর সেখানে আমি যা দেখলাম সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল, কারণ আমার বর জোর জবরদস্তি সবাইকে গর্ভবতী করেছিল এবং আমার বাড়ির কাজের মাসিকেও সেখানে জোর জবরদস্তি নিয়ে এসেছিল তাকে গর্ভবতী করার জন্য। কিন্তু ওই ঘরে ঢোকার পরে আমি তো আমার বরকে দেখতেই পাইনি। তারপর একটা বয়স্ক মহিলা ও একটা হাট্টাগাট্টা লোক আমাকে দেখতে পেয়ে অনেক রেগে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটাকে চেপে ধরে বলল, ম্যাডাম, আপনি কে এবং এখানে কি করছেন? আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নইলে কিন্তু খুবই খারাপ হবে। আমি তখন আমার বাড়ির কাজের মাসিকে দেখতে পেয়ে তার কাছে ছুটে গিয়ে তার গালে হাত দিয়ে বলেছিলাম, সুখী, তুই এখানে কি করছিস? সুখী তখন আমাকে দেখতে পেয়ে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে কেঁদে কেটে বলেছিল তাকে নাকি আমার বর জোর জবরদস্তি করে এই ঘরে নিয়ে এসেছে, যাতে সেও বাকি মেয়েদের মতোই গর্ভবতী হতে পারে। আসলে আমার বর গরিব ও অসহায় দরিদ্র মেয়েদের ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভবতী করে তাদের বাচ্চা হওয়ার পরে ধনী ব্যক্তিদের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই বাচ্চাদের বিক্রি করে দিত এবং এই কথাগুলো আমার বর কিন্তু আমাকে নিজের মুখেই বলেছিল এবং সে নিজের মুখেই এগুলো স্বীকার করেছিল। কিন্তু আমি যখন বরের এই কাজটা স্বীকার করতে রাজি হয়নি, তখন আমার বর আমাকে বলেছিল, দেখো শারমিন, আমি যা করছি তোমার ও আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবেই করছি, যাতে আমি তোমাদের একটা ভালো লাইফস্টাইল বা জীবন দিতে পারি। আমরা যাতে বড় বাড়ি ও গাড়ি করতে পারি, তাই আমাকে এই কাজে একদম বাধা দিবে না। কিন্তু আমি আমার বরকে এই কাজে সাপোর্ট করিনি। আমি বরকে বলেছিলাম, তুমি এতটা নিচু মনের মানুষ যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি টাকার লোভে এই অসহায় মেয়েদের জীবনটা নষ্ট করে দিবে। তুমি নিজে লোভী, তাই তোমার পাপের ভাগীদার আমি
ও আমার বাচ্চা হতে পারবো না। তুমি যদি এই কাজটা না ছাড়ো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আমি যখন আমার বরের কথা মানতে রাজি হয়নি, তখন আমার বর আমাকেও হুমকি দিয়ে যা বলেছিল, সেটা শুনে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল। আমার বর তখন বলেছিল, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকেও এখানে বন্দি করে রাখবো এবং তোর বাচ্চাকেও কোনো বড়লোক পার্টির কাছে বিক্রি করে দিব। তাই চুপচাপ আমি যেটা বলছি সেটাই কর। বরের হুমকি ভরা কথা শোনার পরেও আমি কিন্তু কোনো মতেই আমার বরের কথা মানতে রাজি হয়নি। ও আমি সেখান থেকে কোনো রকমভাবে অনেক কষ্টে পালিয়ে থানায় গিয়ে আমার বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম, যে সে কিভাবে আইনের বিরুদ্ধে গিয়ে অসহায় দরিদ্র মেয়েদের জীবন নষ্ট করে। এবং সেদিন আমার লোভী ও নিষ্ঠুর বরের ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরে তাকে ছেড়ে দিয়ে আমি বাবার বাড়ি চলে এসেছিলাম। এখন আমি বাবার বাড়িতেই আছি এবং আমার বাবা-মাকে আমার বরের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিয়েছি এবং আমার বাবা-মা আমাকেই সাপোর্ট করেছে এবং আমি কখনোই চাইনি যে আমার নির্দোষ বাচ্চার বাবা একটা এমন লোক হবে যে কিনা অনেক নিষ্ঠুর ও নিচু মনের একটা অসভ্য লোক, যে কিনা টাকার জন্য নিজের বউ বাচ্চাকেও ভুলে যায়। তাই আমি সেদিনের পর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাচ্চা হওয়ার পরে আমি একাই তাকে মানুষ করব এবং ১ মাস আগেই আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছি এবং তাকে ভালো শিক্ষা দিয়ে মানুষ তৈরি করব, যাতে সে বড় হয়ে অন্যের ক্ষতি নয়, অন্যের সাহায্য করতে পারে। এখন আমি আমার মেয়ের সঙ্গে অনেক ভালো আছি। আমি আমার বরকে অন্ধের মতো বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম। যাই হোক, বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।